মালাম আছে, অতিক্রান্ত মালাম, তাহলে এখান থেকে অতি উঠে আসবে, ক্রান্তটা বলেছিলাম। এইসব শব্দগুলো একে সাহায্য করার জন্য মানে প্রাদি অর্থে ব্যবহার করা হচ্ছে আর কি। এগুলোর কোনো নিজস্ব কোনো অর্থ নেই, মানে এরা জাস্ট অবয়ব, মানে এইগুলো যে সমাসের অবয়ব নয়, কিন্তু মানে এর অবয়ব নয়, এগুলো একটা কৃদন্ত শব্দ আর কি। ক্রান্তটা একটা কৃদন্ত শব্দ। তাহলে ক্রান্ত প্রভৃতির সাথে, ক্রান্ত প্রভৃতি অর্থে, যে ক্রান্ত আদি অর্থে, তা ক্রান্ত প্রভৃতি অর্থে দ্বিতীয়ার দ্বারা, দ্বিতীয়ার সাথে মালাম আছে দ্বিতীয়া, তা দ্বিতীয়ার সাথে অতির যে সমাস, তাহলে অতি মালা, এই বয়সে গিয়ে আমরা শেষ হয়েছিলাম। অতিক্রান্ত মালাম সমান অতি আসবে এখান থেকে, আর এটার কোনো দরকার নেই, পদটা ক্রান্ত পদে, মালা আসবে এখান থেকে, অতি মালা মেন প্রাতিপদিক। এরপরে একটা সূত্র আসবে এখান থেকে, বলেছিলাম কি যে এক বিভক্তি চা পূর্ব নিপাতে, এক বিভক্তি যা পূর্ব নিপাতে সূত্রের অর্থটা কি? এক বিভক্তি মানে কি? একটা বিভক্তি। এক বিভক্তি মানে একটি মাত্র বিভক্তি, অর্থাৎ যার বিভক্তি কোনো চেঞ্জ নেই। সে যদি প্রথমা থেকে প্রথমাই হবে, দ্বিতীয় থাকলে দ্বিতীয় হবে, তৃতীয় থাকলে তৃতীয় হবে, মানে তার বিভক্তির কোনো চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন, কোনো কিছু হবে না। সে হচ্ছে এক বিভক্তি, একটাই বিভক্তি। চ অপূর্ব নিপাতে, মানে পূর্ব নিপাত নয়, চ এটা করতে হবে অপূর্ব নিপাত। বলে একটি মাত্র বিভক্তি আছে এবং সেটা চ অপূর্ব নিপাত। তাহলে প্রথমে পূর্ব নিপাত মানে আগে বসবে, অপূর্ব নিপাত মানে আগে বসবে না, তার মানে কি পরে বসবে। যার বিভক্তি একটি, অর্থাৎ যেটা হচ্ছে নিয়ত বিভক্তি, যার বিভক্তির কোনো চেঞ্জ নেই, মানে তার বিভক্তিটা অপরিবর্তনীয়, পরিবর্তন করা যাবে না। তাহলে এক বিভক্তি মানে যেটা বলবে নিয়ত বিভক্তি বা পরিবর্তনশীল অপরিবর্তিত বিভক্তি। এটা যদি লিখো তোমরা লিখবে নিয়ত বিভক্তি, নিয়ত বিভক্তি। নিয়ত বিভক্তি মানে অপরিবর্তিত বিভক্তি, অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় এর আরেকটা অর্থ হচ্ছে অপরিবর্তনীয় আর কি। তাহলে যার বিভক্তিটা কোনো পরিবর্তন হবে না, বচন বিভক্তি সব একটাই হবে। তাহলে এক বিভক্তি চ অপূর্ব নিপাত মানে পূর্ব নিপাত হবে না, মানে যেটা যার বিভক্তি নিয়ত সে বা অপরিবর্তনশীল, তার পূর্ব নিপাত হবে না। সেটাকেই তোমাদের এক কথায় কি বলতে চাইছে বড়রাজ, যে বিগ্রহেতে যার বিভক্তি নিয়ত তাকে, তার পূর্ব নিপাত হবে না, কিন্তু সে উপসর্জন হবে, তার কিন্তু পূর্ব নিপাত হবে না। দেখো পরিষ্কার বলি যে বিগ্রহে যত নিয়ত বিভক্তি কম, বিগ্রহে যেটা নিয়ত বিভক্তি তদ উপসর্জন সংযম স্বাত, সেটা উপসর্জন সংজ্ঞা হবে, মানে যেটা হচ্ছে নিয়ত বিভক্তি সেটা হবে উপসর্জন, এইটার ক্রাইটেরিয়া হচ্ছে এ হবে উপসর্জন। আর উপসর্জন মানেই আমি কি জানি, উপসর্জন মানেই জানবো তার হচ্ছে পূর্ব নিপাত হবে, কিন্তু এখানে যে নিয়ত বিভক্তি তার পূর্ব নিপাত হবে না, উপসর্জন সেটা কিন্তু আগে বসবে না, নতুদস্য পূর্ব নিপাত। তার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম যে একটা উপসর্জনে পূর্ব নিপাত হয়, উপসর্জন হলেই প্রথমা নির্দিষ্ট সমাসম উপসর্জনম, দিয়ে প্রথমার দ্বারা যে নির্দিষ্ট হবে তাকে উপসর্জন বলবো, তারপরে উপসর্জন পূর্বম সূত্র দ্বারা উপসর্জনে পূর্ব নিপাত করবো। কিন্তু সেম এখানে উপসর্জন সূত্র করব সেম ওই দ্বারাই করবো, প্রথমে সমাস উপসর্জন করবো, কিন্তু তার মধ্যে যেটা হচ্ছে নিয়ত বিভক্তি, যেটা পরিবর্তন হচ্ছে না, সেই অপরিবর্তনীয় বিভক্তিটা হচ্ছে পূর্ব নিপাত হবে না, অপূর্ব নিপাত। অপূর্ব নিপাত মানে পূর্ব নিপাত হবে না। তাহলে আমরা উপসর্জনের দুটো ফল পেলাম, একটা হচ্ছে পূর্ব নিপাত মানে আগে বসবে উপসর্জন পূর্বম, আর একটা হচ্ছে পরনিপাত, অর্থাৎ আগে বসবে না মানেই পরে বসছে পরনিপাত। দুটো সূত্র আছে, একটা উপসর্জন পূর্বম মানে উপসর্জন আগে বসবে, আর একটা হচ্ছে উপসর্জন পরম আর কি, মানে পরম মানে এইটা এক বিভক্তি যা পূর্ব নিপাতে। তা পরীক্ষা তো এরকম আসবে, এক বিভক্তি শব্দের অর্থ কি? নিয়ত বিভক্তি না অপরিবর্তনীয় বিভক্তি, এরকম করে অনেকগুলো অর্থ আছে। তাহলে এক বিভক্তি মানে এখানে বলতে গেছে নিয়ত বিভক্তি, মানে অপরিবর্তনশীল বিভক্তি যেটা। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। বেশ। এখান থেকে দেখো, এরপর এর সাথে একটা সূত্র তোমরা আগেই পড়েছো,
এর সাথে একটা সূত্র পড়েছে কি, গো স্ত্রী উপসর্জন আসছে, সূত্রটা আমি আগে পড়িয়েছি তোমাদেরকে, তবু আমি অর্থটা আগে বলে দিচ্ছি। গো স্ত্রীয় উপসর্জনস্য। এই সূত্রের অর্থ কি বলো সুমনা, বলতে পারবে? মনে হয় এটা বলতে পারবে অর্থটা? স্যার এই উপসর্জন যে গো শব্দ স্ত্রী শব্দ, সেটা প্রাতিপদিকে যেটা হস্র, মানে তাদের স্বরটা দীর্ঘ স্বরটা হস্র হয়। এটা এক কথা হচ্ছে গো শব্দ একটা আছে, স্ত্রী শব্দ একটা আছে। একটা আছে গো শব্দ, আর একটা আছে স্ত্রী শব্দ। মানে স্ত্রী শব্দ মানে স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ, স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ। এই দুজন বলছে, এই গো শব্দ এবং স্ত্রী প্রত্যয়ান্ত যে শব্দগুলো আছে, এদের প্রাতিপদিকটা হস্র হবে। প্রাতিপদিক মানে কি, কোনটা, সেটা আমি তাকে উদাহরণ যখন দেবো তখনই বলবো, তখন আরো ভালো বুঝতে পারবে। তাহলে এদের, এটা কিন্তু উপসর্জন, গো স্ত্রী উপসর্জন আসছে, উপসর্জন অবস্থানে উপসর্জনের ত্রিপ্রত্যয় শব্দ এবং এদের উপসর্জনের, মানে এরা উপসর্জন হবে কিন্তু উপসর্জনের, মানে উপসর্জন সংজ্ঞক যে গো শব্দ, উপসর্জন সংজ্ঞক যে গো শব্দ, আর উপসর্জন সংজ্ঞক যে স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ, তাদের যে প্রাতিপদিক, সেই প্রাতিপদিকটা হস্র হবে। মানে এদের যে প্রাতিপদিক, এই প্রাতিপদিকটা হবে হস্র, মানে দীর্ঘ থাকলে হস্র হবে। দেখো উদাহরণ দিচ্ছি একটা, দেখো এই যে যেটাতে শেষ করেছিলাম, অতিক্রান্ত মালাম। তাহলে এটা হচ্ছে অতিক্রান্ত মালাম, ওই ক্রান্তটা এখানে জাস্ট এই অর্থে ব্যবহার করা হচ্ছে, ক্রান্ত প্রভৃতি অর্থ। ক্রান্ত প্রভৃতি অর্থ, ক্রান্ত প্রভৃতি অর্থ দ্বিতীয়ার সাথে অতি আদির যে সমাস, অতি প্রভৃতির যে সমাস, সেটা হচ্ছে এর দ্বিতীয়া গুজরাট পুরুষ সমাস। তা দেখো এখান থেকে আমাদের অতি আসছে, এর মেন প্রাতিপদিক অতি। ধরো এখান থেকে মালাম থেকে মালা আসছে, তো এখান থেকে কি আমরা পাবো, অতি আর মালা। তাহলে অত্বাদায় থেকে, মানে এই সূত্র কাজে লাগাবে, অত্বাদায় ক্রান্ত অর্থে দ্বিতীয়, এবং দ্বিতীয়ার সাথে দ্বিতীয়, মানে দ্বিতীয়ার সাথে অতি আদির যে সমাস, তাহলে অতি মালা আসছে। ধরো এখান থেকে আমি লিখলাম অতি অতিমালা দিয়ে এরপরে সাথে সুযোগ করবো আমরা। এবং সূত্র আছে, সুয়ের স্থানে অম বসাবো আমরা। সুয়ের স্থানে অম বসাবো, তাহলে অতি মালা প্লাস অম আছে এখানে। এরপর দেখো যেটা পড়লাম, এক বিভক্তি যা পূর্ব নিপাতে, এক বিভক্তি মানে যার বিভক্তিটা হচ্ছে সবসময় একটাই, অর্থাৎ যার বিভক্তি কোনো পরিবর্তন হবে না। মালা কিন্তু শব্দটা মালাই থাকবে, এটা হচ্ছে নিয়ত বিভক্তি। এক বিভক্তি যে সূত্রটা বললাম আমি, এখানে এক বিভক্তি শব্দের অর্থ হচ্ছে কি, নিয়ত বিভক্তি। নিয়ত বিভক্তি মানে মালা শব্দটা কিন্তু কোনো পরিবর্তন নেই এখানে। এই মালাম শব্দটা মালাম এরকমই থাকবে, এটা তার মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা হচ্ছে এক বিভক্তি হচ্ছে। তাহলে এক বিভক্তি মানে নিয়ত বিভক্তি হচ্ছে। তাই নিয়ত বিভক্তি হলে কি হবে, তার অপূর্ব নিপাত হবে, অর্থাৎ পূর্ব নিপাত হবে না, অর্থাৎ সে আগে বসবে না, পরেই বসবে। সেই জন্য মালাটাকে কিন্তু পরেই বসিয়েছে, সেই জন্য মালাকে কিন্তু পরেই বসানো আছে। তাহলে এখানে পরে বসানো আছে। এরপর একটা সূত্র কি ছিল, গো স্ত্রী উপসর্জন সূত্রটা ছিল। গো স্ত্রী মানে কি, গো এবং স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ। তাহলে মালার আকার আছে, দেখো মালার আকার আছে, তাহলে এই আকারটাকে কি করতে হবে, হর্ষ করতে হবে, কারণ ই হচ্ছে গো শব্দের মধ্যে পড়ছে না, কিন্তু স্ত্রী প্রত্যয়ান্ত শব্দের মধ্যে পড়ছে।
তাহলে স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ যদি উপসর্জন হয় বা গো সংযোগ শব্দ যদি উপসর্জন হয়, তাহলে তার যে প্রাতিপদিক হর্ষ হবে। তাহলে এটা প্রাতিপদিক হচ্ছে মালার প্রাতিপদিক, এটা মেন মালাম শব্দ, এর প্রাতিপদিক যে মালা। তাহলে এই মালার যে আকারটা, এই আকারটাকে আমরা হর্ষ করব। তাহলে বলেছিল যে গো শব্দ, গো উপসর্জন সঙ্গক গো শব্দ, উপসর্জন সঙ্গক স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ। তাহলে এটা হচ্ছে উপসর্জন এক, প্রথমে হচ্ছে উপসর্জন হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে এটা প্রাতিপদিক শব্দ, এটা প্রাতিপদিক, প্রাতিপদিকের হর্ষ হবে, মেন শব্দে কিন্তু হর্ষ হবে না। মালাম শব্দের মেন প্রাতিপদিক হচ্ছে মালা, তা মালামের আকারটা কিন্তু এখানে হর্ষ হচ্ছে। তাহলে অতিক্রান্ত মালাম থেকে অতি মালা, অতি মালো শব্দটা আসলো এই সূত্র কাজে লাগিয়ে। দিয়ে এই আচ্ছা, এই কাজটা এখন পরে করলে হবে, এটা এখন করার দরকার নেই। এখানটা এটা শু করে এটা স্থানে বিসর্গ দিয়ে দাও, তাহলে অতি মালা হয়ে যাবে। এটা পরে করলেও চলবে। দিয়ে স্ত্রী স্থানে উকারটা চলে যাবে, স থাকবে, স স্থানে বিসর্গ হয়ে যাবে। অতিক্রান্ত মালাম সমান অতিমালা। এখানে আসল যেটা হচ্ছে জানার বিষয়, সেটা হচ্ছে গো স্ত্রী উপসর্জনের সূত্র কাজে লাগছে, আর এক বিভক্তি যা পূর্ব নিপাতে, এই দুটো সূত্র এসে এখানে কাজ করছে। দুটো সূত্রের অর্থ আরেকবার হচ্ছে, গো স্ত্রী উপসর্জন মানে কি, গো সংজ্ঞক এবং স্ত্রী প্রত্যয়ান্ত সংজ্ঞক যে উপসর্জন, তার যে প্রাতিপদিক, মানে উপসর্জন সংজ্ঞক গো শব্দ, উপসর্জন সংজ্ঞক স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ, তাদের যে প্রাতিপদিক তাদের হর্ষ হয়। তাহলে দেখো এখানে কোনটা হচ্ছে, মালা শব্দটা আকারান্ত আছে, মেন হচ্ছে মালাম, তার প্রাতিপদিক মানে মূল শব্দ হচ্ছে মালা, তাহলে মালা শব্দটা এখানে প্রাতিপদিক। তাহলে স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ আকারান্ত মানে স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ হচ্ছে এটা। তাহলে এখানে স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ যেহেতু হচ্ছে, এর প্রাতিপদিক মালাটা হর্ষ হবে, আকারটা অকার হলো, এই মালাটা অকার হলো, এবং সেটা আগে থেকে উপসর্জন ছিল কোন সূত্র দ্বারা, এক বিভক্তি যে পূর্ব নিপাতে, মালাটা হচ্ছে তার পরিবর্তনশীল নয়, মানে মালামি যেখানে লেখো তুমি, এখন মালাম শব্দই থাকবে, মালাই থাকবে। মালি বা মালু বা মালিন বা মালায়, এরকম শব্দ কোনো কিছু পরিবর্তন হবে না। সেই জন্য এটা হচ্ছে নিয়ত বিভক্তি, যেটা অপরিবর্তিত বিভক্তি। তার পূর্ব নিপাত হয়নি, বড় নিপাত হয়েছে, দুটো ক্রাইটেরিয়া মিলে যাচ্ছে। এক হচ্ছে উপসর্জন হচ্ছে, তার সঙ্গে এটা হচ্ছে হর্ষ, স্ত্রীলিঙ্গ হচ্ছে, ত্রিপ্রত্যয়ান্ত হচ্ছে, সেই জন্য এটা হর্ষ করে অতি মালহ সু করে মালহ করে দিলাম। ক্লিয়ার হলো এটা একটু? বুঝা, বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বোঝা গেছে। বেশ। এরপর দেখো এর সাথে আরো যেগুলো যোগ আছে, সেটা হচ্ছে অবাদয়, এটা খুব সহজ, খুব কঠিন নয়। অবাদয় ক্রুষ্ট্বাদার্থে, তাহলে ক্রুষ্টদার্থ মানে ক্রুষ্ট আদি অর্থে, ক্রুষ্ট আদি অর্থে। তৃতীয় মানে কি, তৃতীয় আছে, তৃতীয়ার এক বচন, তৃতীয়ার সাথে, তৃতীয় মানে কি, তৃতীয়ার সাথে। কার সাথে সমাস হবে, অব আদি, অব আদির সাথে সমাস। অব আদির সমাস কার সাথে হবে, কুষ্ট আদি অর্থে তৃতীয়ার সাথে হবে, মানে অব প্লাস, তার মানে কি হচ্ছে, অব প্লাস কোন তৃতীয়ান্ত শব্দ, কোন তৃতীয়ান্ত শব্দের সঙ্গে সমাস হবে, অবের সাথে কোন তৃতীয়ান্ত শব্দের সমাস। সেটা এখানে কি হবে দেখো, অবকৃষ্ট কোকিলয়া।
অবকৃষ্ট, কোকিলয়া। তাহলে এর কায়দাটা কি ছিল? অব প্রভৃতি আদি ক্রষ্ট অর্থে, কৃষ্ট অর্থে তৃতীয়ার সাথে, এটা তৃতীয়া আছে, কোকিলয় আমার তৃতীয়া আছে, অব আছে, তাহলে এটা এমনি এই অর্থে ব্যবহার করা হয়েছে অর্থ বোঝানোর জন্য। তাহলে এখান থেকে কি উঠে আসবে? অব আসবে প্লাস কোকিলয়া, মেন প্রাতিপদ হচ্ছে কোকিলা। যেমন লতা শব্দের লতয়া রূপ হয়, কোকিলয়া শব্দে কোকিলা রূপ হবে তেমন। একই সেম পদ্ধতিতে কোকিলা শব্দটা যেমন লাগবে পরপর দুটো সূত্র কাজে লাগবে। ওই যে সূত্রগুলো বলেছিলাম, অবকোকিল একবিভক্তি যা পূর্ব নিপাতে প্রথমে, কারণ কোকিলা শব্দটা কোকিলাই থাকবে, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। কোকিলে বা কোকিলো, কোকিলে না কোকিলায়, কোকিলাস্য এরকম হবে না, এই কোকিলা শব্দটা এইভাবেই থাকবে। তাহলে এটা হচ্ছে একবিভক্তি, যে সূত্রটা আছে একবিভক্তি যা পূর্ব নিপাতে, মানে এর দ্বারা এটা হচ্ছে উপসর্জন হলো, এবং উপসর্জন হয়ে কি কাজে লাগবে? গো স্ত্রী উপসর্জন আসছে। গো স্ত্রী উপসর্জনের সমান হচ্ছে গো শব্দ এবং স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ, তাহলে কোকিল আকারান্ত শব্দ। তাই যেহেতু এটা আকারান্ত, তাহলে আকারান্ত হলে এর যে প্রাতিপদিক অর্থাৎ কোকিলয় মেইন প্রাতিপদিক কোকিলা, তাহলে এই কোকিলার আকারটা হচ্ছে হ্রস্ব হবে। তাহলে অব কোকিল, তাহলে অব কোকিলা থেকে অব কোকিলা রূপটি পাওয়া গেল। দিয়ে এরপর আমরা সু লাগাবো, সু লাগিয়ে এখানে লাগাবো অব কোকিল, দিয়ে বিস্তার করবো অব কোকিল। সেম একই সূত্রগুলো এইভাবেই কাজে লাগবে। অবকোকিল মানে কোকিলটা খুব জোরে জোরে চেঁচাচ্ছিল, যে চেঁচানোর শব্দ দিয়ে অন্য শব্দগুলো শোনা যাচ্ছে না। এটা হচ্ছে অবকোকিল। ওকে, ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। বাকিটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। বেশ। এরপরে দেখো পর্যায়দয় গ্লানাদার্থে চতুর্থা। এটা সেম একই ভাবে আমরা ভাঙবো। পর্যায় মানে পরি আদি, গ্লানাদার্থ মানে গ্লানি, গ্লান আদি অর্থে, গ্লান, এগুলো সব কৃত্য পত্রে থাকবে, কৃদন্ত পত্রে থাকবে। মাঝে এগুলো দেখা যায় কোকিল যেটা আছে পৃষ্ট, তার আগে আমরা বলছিলাম ক্রান্ত, তার আগে আমরা যেরকম গত, এখানে গ্লো গ্লান, গ্লান, গ্লান মানে হচ্ছে গ্লোই ধাতু আর কি, গ্লোই প্লাস টক, টক হয়ে গ্লান শব্দ আসবে। গ্লান আদি অর্থে, গ্লান আদি অর্থে কার সাথে যাবে? চতুর্থী, আমরা চতুর্থীর সাথে, চতুর্থীর সাথে। তা পরি আদি গুলো গ্লান আদি অর্থে চতুর্থীর সাথে, অ্যাকচুয়ালি কি হবে এখানে? অ্যাকচুয়ালি যেটা বলতে গেছে পরি প্লাস চতুর্থী, চতুর্থ্যান্ত পদ, চতুর্থ্যান্ত পদের সাথে যে সমাস। এই উদাহরণে কি বলছে দেখো, উদাহরণে বলছে পরিগ্লান অধ্যয়নায়। পরিগ্লান অধ্যয়নায়, তাহলে এখানে গ্লান শব্দটা জাস্ট কৃদন্ত শব্দ বাদ যাবে একটা, এটা এই অর্থ হচ্ছে। কার সাথে হচ্ছে? অ্যাকচুয়ালি পরি প্লাস অধ্যয়নায়, চতুর্থী একবচন আছে, চতুর্থী শব্দের সাথে চতুর্থান্ত মানে চতুর্থীর সাথে বলেছে। তাই অধ্যয়নায় মেন প্রাতিপদিক কি? অধ্যয়ন। মেন প্রাতিপদিক হচ্ছে অধ্যয়ন। দিয়ে এর সাথে দেখো
এখানে তেমন কিছু লাগবে না, ওটা এটাতে খুব সহজ। এটা অধ্যয়নায়, অধ্যয়ন মেন প্রাতিপদিক, এটা থেকে আকারও নেই আর কোনো কিছু উপসর্জন বলে এখন কোন লাগছে না। তাহলে এখানে কি হচ্ছে, পরিযুক্ত অধ্যয়ন সমান পর্যধ্যয়ন, মানে সন্ধি যদি করি রূপটা এভাবে দাঁড়াবে, পর্যধ্যয়ন প্লাস আমি সু লাগাবো সমান বিভক্তি দিশে দাঁড়াবে, বিসর্গটা চলে আসবে, পর্যধ্যয়ন। পর্যধ্যয়ন, এটা কিছুই না, খুব সহজ, পরিবর্তির সাথে চতুর্থন্ত পদের সমাস। পরিজ্ঞান অধ্যয়নায় পর্যধ্যয়ন। এই ক্লিয়ার তো? এটা বুঝতে পেরেছো রূপা? সুস্মিতা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ। হ্যাঁ স্যার। এরপরেটা দেখো, আরেকটা আছে এখানে, নিরাদায়। নিরাদায় কান্তাদার্থে পঞ্চম্য, সেম। আমি অর্থশব্দ বলি, ক্রান্ত আদি অর্থে নীর প্রভৃতির সাথে পঞ্চমীর যে সমাস, তার মানে অ্যাকচুয়ালি হবে নীর প্লাস পঞ্চমী, পঞ্চমী অন্ত, পঞ্চমী অন্ত, পঞ্চম অন্ত পদের সমাস। সে কি অর্থে, না ক্রান্ত আদি অর্থে, ক্রান্ত আদির সঙ্গে যোগ থাকবে, যুক্ত থাকবে। তাহলে এখানে দেখো কি হলো এটা, তাহলে এখানে যে যেটা পাবো আমরা উদাহরণ, একটা হচ্ছে নিষ্ক্রান্ত কৌশাম্ব্য। নিষ্ক্রান্ত কৌশাম্ব্য, তাহলে নীর প্রভৃতির সাথে, তাহলে এখান থেকে দাও নিষ্ক্রান্তীয়, মানে নীর একটা উপসর্গ, ক্রান্তটা এখানে এসে বসছে না, ক্রান্তটা বাদ গেল। কৌশাম্ব্য শব্দটা কিন্তু এটাও সেম, একই অর্থ, একই শব্দ। এটা নিয়ত বিভক্তি, মানে এটাও এর মেন প্রাতিপদিক হচ্ছে কৌশাম্বী। মেন প্রাতিপদিক কৌশাম্বী, এটা হচ্ছে নিয়ত বিভক্তি। কি করে নিয়ত বিভক্তি বুঝবো? কৌশাম্বী শব্দটা কিন্তু এইভাবেই ইউজ হয়, কৌশাম্বী ইউজ হবে, একে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না, মানে এটা হচ্ছে একটা নিয়ত বিভক্তি বা অপরিবর্তনশীল বিভক্তি, যাকে পরিবর্তন করা যায় না। তাহলে পরিবর্তন করা না গেলে কি হবে, পূর্বনিপাত হবে না, কি হবে অপূর্বনিপাত, অর্থাৎ পরে বসবে। তাহলে এর সূত্রটা হচ্ছে এক বিভক্তি যা পূর্ব নিপাতে, তার মানে এটা পরে বসলো, মানে এটা উপসর্জন হলো। উপসর্জন হলে কি দেখো, দীর্ঘকারান্ত মানে স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ। তাহলে আমার কোন সূত্র কাজে লাগবে, গৌ স্ত্রী উপসর্জন কাজে লাগবে আমার, গৌ স্ত্রীয়টা কাজে লাগছে। গৌ স্ত্রীয় দ্বারা কি হচ্ছে, গো শব্দ তো নয়, স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ এটা একটা। তাহলে এই যে দীর্ঘকারটা কি করতে হবে, হর্ষকার করতে হবে আমাকে, কারণ বলেই দিয়েছিল যে এটা সবসময় দীর্ঘস্বর থাকলে হর্ষস্বর করতে হবে আমাকে। তাহলে এখান থেকে যখন আমি এটা সন্ধি করে যখন লিখবো, এই রটা এখানে মনস্য হয়ে যাবে, দেখো এবার এই দীর্ঘকারটা আমি হর্ষকার করছি কোন সূত্র দ্বারা, এই সূত্র দ্বারা। দীর্ঘকারটাকে আমি হর্ষকার করছি এই এই গোস্ত্রী উপসর্জন সূত্র নিষ্কৌশাম্বী প্লাস সু করলাম, তাহলে এটা করলাম বুঝতে পেরেছি, সু করে বিসর্গ হয়ে যাবে, এটা নিষ্কৌশাম্বী। এটা গেল নিরাদায় কান্তাদার্থে পঞ্চম্য।
আমাদের দুটো সূত্র এখানে সব থেকে ভালোভাবে মনে রাখতে হবে, একটা হচ্ছে একক বিভক্তি যা পূর্ব নিপাতে, আর গো স্ত্রী উপসর্জন আসছে। ওকে, এই দুটো সূত্রের অর্থ মনে আছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। সুস্মিতা বলো তো, একক বিভক্তি যা পূর্ব নিপাত সূত্রের অর্থটা কি? সুস্মিতা, হ্যালো, হ্যাঁ স্যার। একক বিভক্তি যা পূর্ব নিপাত সূত্রের অর্থটা কি বলো? বুঝতে পারছো না তুমি এটা? আচ্ছা, একক বিভক্তি যে পূর্ব নিপাত সূত্রের অর্থটা বুঝতে পারছো না? এই দুটো এখানে এই দুটো সূত্রের অর্থ জানতে পারলে কিন্তু পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই। একক বিভক্তি যে পূর্ব নিপাতে আর গো স্ত্রী উপসর্জনস্ব, এইটা জানলেই পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, আর শুধু এই লাইনের অর্থটুকু জানা যাবে, বাস। বলো, একক বিভক্তি যে পূর্ব নিপাত সূত্রের অর্থটা কি বলো? চেষ্টা করো। একক বিভক্তি মানে কি বলেছিলাম? একক বিভক্তি মানে কি বলেছিলাম বলো? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। একক বিভক্তি মানে কি বলেছিলাম? স্যার বিগ্রহ বাক্যে যার বিভক্তি সবসময় একই থাকবে। তাহলে বিগ্রহ বাক্যে যা বিভক্তি সবসময় একই থাকবে, অর্থাৎ অপরিবর্তনশীল, পরিবর্তন হবে না। দ্বিতীয় থাকলে দ্বিতীয়তেই থাকবে, তৃতীয় হলে দ্বিতীয় থাকবে, চতুর্থী হলে চতুর্থী থাকবে, একটাই থাকবে, তার পরিবর্তন হবে না। সেটা হচ্ছে একক বিভক্তি। চা পূর্ব নিপাতে মানে চ অপূর্ব নিপাত, অর্থাৎ যার পূর্ব নিপাত হবে না, অর্থাৎ পূর্বে বসবে না। কোথায় বসবে না? তাহলে পূর্বে না বসলে পরে বসবে। সেই জন্যই পূর্বে না বসে দেখো, সবাই কৌশাম্বী শব্দটাও সেম। কৌশাম্বী হচ্ছে এইরকম করে কৌশাম্বী ব্যবহার করা হয়, এটা মিন, এটা প্রাতিপদিক, কিন্তু বিভক্তি যখন প্রয়োগ করবে এই কৌশাম্বিয়াই করতে হবে, এটা ষষ্ঠী বিভক্তিই করতে হবে। কৌশাম্বীন, কৌশাম্বায় এরকম কিচ্ছু করা যাবে না, কৌশাম্বই কিচ্ছু করা যাবে না, এইভাবেই প্রয়োগ করতে হবে তোমাকে। তাহলে এটা হলো নিয়ত বিভক্তি। একক বিভক্তি অর্থাৎ নিয়ত বিভক্তি হলো এটা। এই নিয়ত বিভক্তি হলে তার পূর্ব নিপাত না হয়ে পর নিপাত হয়, মানে পরে বসবে, তাহলে আবার নিষ্কৌশাম্বী, এই কৌশাম্বীটা পরেই এখানে পরেই বসেছে কৌশাম্বী, আর নিটার সঙ্গে যোগ হয়ে রটা মনস্য হয়েছে আর কি, তাই নিষ্কৌশাম্বী হলো। একক বিভক্তি যা পূর্ব নিপাত চলে গেল। আর গো স্ত্রী উপসর্জন সূত্র অর্থটা কি? গো প্রত্যয়ান্ত শব্দ, স্ত্রী প্রত্যয়ান্ত গো শব্দ এবং স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ, এদের কি হবে? দীর্ঘ থাকলে হ্রস্ব হবে, এদের যে উপসর্জন, তাহলে এটা আগে উপসর্জন হয়েছিল কৌশাম্বীটা, তাহলে এইটা যে দীর্ঘ স্বরটা আছে, দীর্ঘ স্বরটা হ্রস্বস্বর হয়েছে নিষ্কৌশাম্বী। এই দুটো সূত্র ভালো করে বুঝতে হবে, এই দূরত্ব ভালো করে বুঝতে পারলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে, নাহলে কিন্তু হবে না। রূপা, এই দুটো সূত্র বুঝতে পেরেছো? রূপা, রূপা শোনা যাচ্ছে? হ্যালো, তোমরা বুঝতে পারছো কি পারছো না বলো, তার মতো আমি তার আরেকবার বলবো, তোমার রিপ্লাই করো, ফিডব্যাক দাও।
রূপা, সুস্মিতা। রূপা লেফট হয়ে যাচ্ছে, নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে তো। সুস্মিতা, সুস্মিতা। সুমন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। সুস্মিতা শুনতে পাচ্ছি না কেন কি জানি। দেখো এর পরে সূত্র পড়াই। এই বন্ধু মোটামুটি ক্লিয়ার হয়ে যায় কিছুটা। হ্যাঁ স্যার। তত্র উপপদম সপ্তম স্তম। তত্র মানে সেখানে, অর্থাৎ এই তত্র শব্দের অর্থ হচ্ছে তত্র। এই তত্র মানে সেখানে, সেখানে মানে কোথায়? সেখানে মানে এটা ভাববে যে ধাতু উপকরণে। ধাতু মানে সেখানে অর্থাৎ কোথায়? না ধাতু উপকরণেতে। ধাতু উপকরণটা কোথায়? সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়েতে। সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় মানে অষ্টাধ্যায়ী তৃতীয় অধ্যায়, সেটা ধাতু উপকরণ। এক শব্দ আছে উপপদ। তত্র মানে কি বললাম? অষ্টাধ্যায়ী ধাতু প্রকরণে তৃতীয় অধ্যায়, তত্র শব্দের অর্থ মানে এই প্রকরণে কে কে আছে? তিং এবং কৃত। এই সূত্রবিদ মানে তৃতীয় অধ্যায়ে কে কে আছে? তিং আছে, তিং প্লাস কৃত, এই দুজনকে এখানে আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায়েতে, তিং কৃত। তত্র মানে কি বলবে না? ধাতু প্রত্যয় বিধায়ক সূত্রে এরকম শব্দের অর্থটা বুঝবে। এরপর উপপদ মানে কি? উপপদ মানে যেটা খুব কাছাকাছি পদ, যে পদটা খুব কাছে উচ্চারিত হয়, মানে সমীপে উচ্চারিত পদ হচ্ছে উপপদ। উপ মানে সমীপে, পদ মানে পদ, তাহলে উপ মানে সমীপে উচ্চারিত যে পদ, উপপদ মানে হচ্ছে কি? উপ মানে সমীপে উচ্চারিত যে পদ, সেটা উপপদ। কিন্তু এখানে এইখানে উপপদ শব্দের অর্থ একটু আলাদা। আমরা যেটা পড়তে চাইছি আমাদের ব্যাকরণ নিয়মে, এখানে উপপদ শব্দের অর্থ একটু আলাদা আছে। মানে উপপদের সাধারণ অর্থ হচ্ছে সমীপে উচ্চারিত পদ হচ্ছে উপপদ, এটা সাধারণ। তাহলে উপপদের সাধারণ অর্থ যেটা আছে সমীপে উচ্চারিত পদম উপপদম, মানে কাছাকাছি যে পদটা উচ্চারিত হবে সেটা যে উপপদ। কিন্তু আমরা কারকে বা সমাসেতে এর একটা সাধারণ, একটা আমাদের পারিভাষিক অর্থ আছে, উপপদের একটা পারিভাষিক অর্থ আছে। মানে কারক প্রকরণেতে একটা উপপদের একটা আলাদা অর্থ আছে। আবার কারক প্রকরণে যে আছে, কারক প্রকরণ উপপদের অর্থ হচ্ছে যে বিভক্তি নিয়ন্ত্রণ করে, মানে দুটো পদের মধ্যে যে বিভক্তি নিয়ন্ত্রণ করে সে হচ্ছে উপপদ। ধরো দুটো পদ মানে এখানে ধরো একটা পদ আছে, এই দুটো পদের মধ্যে যে বিভক্তি নিয়ন্ত্রণ করে, বিভক্তি নিয়ন্ত্রক পদ হচ্ছে উপপদ, সেটা কারক প্রকরণে। কিন্তু সমাস প্রকরণে যখন আসবো তার অর্থ কিন্তু আলাদা হবে। সমাস প্রকরণে উপপদ মানে কি বলবে? তত্র মানে সেখানেতে, অর্থাৎ ধাতু প্রত্যয় প্রকরণে দ্বিতীয় অধ্যায় যেখানে ধাতু আলোচনা করা আছে, সেই ধাতু প্রত্যয় প্রকরণ সূত্রে যদি কোনো সপ্তমন্ত পদ থাকে, তাহলে উপপদ শব্দের অর্থ হচ্ছে বলবে ধাতু প্রত্যয় প্রকরণের মেন সূত্রেতে যে সপ্তমন্ত পদ থাকে তার দ্বারা যাকে সূচনা করা হবে। সেম যেমন আমি উপসর্জনটা বলেছিলাম, পারলে তোমরা খাতায় লিখে নাও, আমি বলে দিচ্ছি উপপদ কাকে বলে, মনে থাকবে না তোমাদের, না হলে তোমরা লিখে নাও। ধাতু প্রত্যয় প্রকরণে লিখো, বলি ধাতু প্রত্যয় প্রকরণে, তত্র মানে ধাতু প্রত্যয় প্রকরণে, ধাতু প্রত্যয় প্রকরণে ধাতু প্রত্যয় বিধায়ক কোন সূত্রে যদি সপ্তমী পদ থাকে,
তোমরা লিখছো? হ্যাঁ স্যার। তাহলে ধাতু প্রত্যয় প্রকরণে ধাতু প্রত্যয় বিধায়ক কোন সূত্রে যদি সপ্তমন্ত পদ থাকে, মানে সপ্তমী, সেই পদে সে সপ্তমী বিভক্তি যোগ আছে আর কি, কোন সপ্তমন্ত পদ থাকে সেই পদের দ্বারা, যে যাকে সূচনা করা হবে সেই পদের দ্বারা লেখো, তাহলে এই পদের মানে সপ্তমন্ত পদের দ্বারা, এই পদের দ্বারা এই পদের দ্বারা যেটি সূচিত হয়, এই পদ মানে কোনটা? সপ্তমন্ত পদ। এটা এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। এই পদ মানে সপ্তমন্ত পদের দ্বারা যেটা সূচিত হয় তাই হচ্ছে উপপদ, সেটাকে আমরা বলবো উপপদ। ধাতু প্রত্যয় প্রকরণে একটা সূত্র, প্রকরণেতে ধাতু প্রত্যয় বিধায় কোন সূত্রেতে, ধরো একটা মেন সূত্র আছে, একটা মেন সূত্র আমি বললাম আছে, ধরো কর্মণ্যন একটা সূত্র, এটা একটা সূত্র হচ্ছে কর্মণ্যন, এটা হচ্ছে ধাতু প্রত্যয় প্রকরণের একটা সূত্র। ধাতু প্রত্যয় প্রকরণের একটা সূত্র হচ্ছে কর্মণ্যন, এটা বোঝানোর জন্য বলছি আমি একটু, দেখো। তা কর্মণ্যন হচ্ছে একটা মেন সূত্র, কোথাকারে? ধাতু প্রত্যয় প্রকরণের সূত্র। তাহলে আমার কি ক্রাইটেরিয়া কি ছিল? ধাতু প্রত্যয় প্রকরণে ধাতু প্রত্যয় বিধায়ক কোন সূত্রে, তাহলে এই সূত্রেতে যদি কোন সপ্তমী পদ থাকে, সপ্তমী অন্তে আছে, এই সূত্রে যদি ভাঙিয়ে কি করে আসবো, দেখো, কর্মণি যুক্ত অন, তাহলে এটা হচ্ছে কর্মণিটা হচ্ছে সপ্তমীর এক বচনে, এই কর্মণিটা হচ্ছে সপ্তমীর এক বচনে, তাহলে এখানে উপপদ কোনটা হলো? কর্মণিটা হচ্ছে উপপদ। এটা মধ্যে ক্লিয়ার? এটা বুঝতে পেরেছ? স্যার আর একবার বলুন। আচ্ছা, এখানে তাহলে আরেকটা শব্দ লিখে নাও, এই পদের দ্বারা উদাহরণে, এই পদের দ্বারা উদাহরণে, এখানে একটা শব্দ লিখে নাও, উদাহরণে। আমি বলতে চাইলাম, ধরো কর্মণ্যন একটা হচ্ছে ধাতু প্রত্যয় প্রকরণের সূত্র, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের সূত্র, তৃতীয় অধ্যায়। কর্মণ্যনটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের কততম সূত্র, ধরো দেখছি বলছি, তাহলে তোমাদের বুঝতে আর সুবিধা হবে। এক মিনিট, সিদ্ধান্ত কৌমুদী। দেখো কর্মণ্যন হচ্ছে 3, 2, 1, 3, 2, 1, দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, হ্যাঁ স্যার। তোমরা দেখতে পাচ্ছ কর্মণ্যনটা কতকার সূত্র? দেখো আরেকবার দেখি, মোবাইলে তাকিয়ে দেখো, দেখতে পাবে। দেখো, এটা কর্মণ্যন দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার। 3, 2, 1, এটা তার মানে তৃতীয় অধ্যায়ের সূত্র। হ্যাঁ স্যার।
এখানেও দেখো কর্মনামে 3-2-1 সূত্র লিখলাম। তাহলে এখানে আমার মেন ক্রাইটেরিয়া ছিল ধাতু প্রত্যয় প্রকরণে তৃতীয় অধ্যায় সব ধাতু আলোচনা করা হয়েছে, অষ্টাধ্যায় দ্বিতীয় অধ্যায় সব ধাতু আলোচনা করা হয়েছে। আর ধাতু প্রত্যয় প্রকরণে ধাতু বিধায়ক কোন সূত্র, এটাকে সূত্র ধাতু বিধায়ক কোন এক সূত্র, কোন সূত্রে যদি সপ্তমী পদ থাকে, সপ্তমী পদ থাকে মানে কর্মনিযুক্ত অন, তাহলে কর্মনিটা সপ্তমী পদ আছে, তাহলে এটা হচ্ছে এখন এখানে উপপদ। তাহলে এই পদের দ্বারা অর্থাৎ সপ্তমন্ত পদের দ্বারা উদাহরণে যাকে সূচনা করা হবে, উদাহরণে কাকে সূচনা করা হবে, এখানে একটা আমি উদাহরণ দিচ্ছি, একটা ধরো কুম্ভং করোতি যশ, এখানে কুম্ভটা কি কারক, কর্মকারক, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ স্যার। কুম্ভটা কর্মকারক তো, তাহলে এটা এটা দ্বিতীয় এক বচন মানে কর্মকারক দ্বিতীয় বিভক্তি। তাহলে কর্মণি মানে এখানে এখানে কর্মকে কুম্ভ, কর্ম তো করতে নিশ্চয় কর্ম নয়, তিঙন্ত পদ, জটাও নয় শটাও নয়, এর সর্বনাম। তাহলে এখানের মধ্যে এখানে কর্মকে, কুম্ভটা। তাহলে কুম্ভটা কি হবে, উপপদ হয়ে যাবে। বলা হয়েছিল তাহলে এই সপ্তমী পদের দ্বারা মানে এই সপ্তমী পদের দ্বারা এখানে কর্মণিটা সপ্তমী পদের দ্বারা উদাহরণে যেটা সূচনা করা হবে, কর্মণি মানে একে সূচনা করা হচ্ছে, তাহলে ই হয়ে গেল হচ্ছে উপপদ। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। বাকিদের ক্লিয়ার হয়েছে? বাকিদের? স্যার আর কেউ নেই। তুমি একাই আছো? হ্যাঁ স্যার। কিন্তু সুস্মিতা লেফট হয়েছে আর দেবাশিস হয়েছে। বেশ ঠিক আছে, না তুমি পড়ো, একাই পড়ো, রেকর্ডিং হচ্ছে। তাহলে কুম্ভটা এখানে উপপদ হয়ে গেল, এটা এখানে বলতে চাইছে। তাহলে কুম্ভ করতি, করতি মানে এখানে ক্রিটা আসবে, আর তার সঙ্গে অন পড়তে মানে যে এখানে কর্মোন্নয়ন সূত্রের অর্থ কি বলছে, বলছে কর্মোন্নয়ন সূত্রের অর্থ হচ্ছে কর্মণি মানে কর্মের অন হবে, অন বিভক্তি অন যোগ হবে আর কি, না কর্ম এর সাথে অন বিভক্তি যোগ হবে কর্ম এর পর। মানে ধরো এখানে কুম্ভটা যদি উপপদ হয় তাহলে এখান থেকে আমার উঠে আসবে কুম্ভ করতি, মানে এখানে কি আসবে উঠে, ক্রি উঠে আসবে, ক্রি ধাতু থেকে করতি আসছে। তাহলে এখানে যে ক্রিটা আসছে এই ক্রিয়ের সঙ্গে অন যোগ হবে, মানে যে উপপদ হবে তার সাথে তুমি অন যোগ করো, তাহলে এর সঙ্গে অন যোগ করলে এর রূপটা হচ্ছে কার আসবে, কার। তাহলে এখানে কুম্ভ প্লাস কার সমান কুম্ভকার। তাহলে কুম্ভ বলতে যশ সমান কুম্ভকার রূপটি পাবো আমরা। তাহলে এখানে কুম্ভটা উপপদ হয়েছে। এখানে বলছে যে উপপদ হবে তারপরে যে শব্দ ধাতুটি আছে তার সঙ্গে অন প্রত্যয় যোগ করো, যে উপপদ তার সঙ্গে যে ধাতুটি আছে, যে প্রত্যয় ধাতুটি রয়েছে তার সঙ্গে তুমি অন যোগ করো। এখানে করতি মানে ক্রিয়া আছে, তা ক্রিয়ার সঙ্গে অন যোগ করলে কার হয়, তাহলে কুম্ভ প্লাস কার সমান কুম্ভকার। কর্মোন্নয়ন সূত্রের অর্থ দেখো কি বলছে, এখানে বলছে যে কর্মকারক যদি উপপদ হয় বা কর্মকারক, বা ধরো এটা কর্মকারক না বলে তুমি উপপদ বলতে, উপপদ যদি পূর্বে থাকে, কর্মনাম মানে উপপদ বা কর্মকারক যদি পূর্বে থাকে তাহলে ধাতুর উত্তরে অন প্রত্যয় করো। ধরো আমি এটা লিখে দিচ্ছি তোমার সুবিধা হবে, বলছে কর্ম কর্মকারক পূর্বক, এই পূর্বকটাকে তুমি কিভাবে ইউজ করবে, পূর্বকটাকে ইউজ করো উপপদ পূর্বপদ হলে, এই উপপদ হচ্ছে উপপদ পূর্বে থাকলে, পূর্বে থাকলে, তাহলে উপপদ পূর্বে আছে, কুম্ভটা পূর্বে আছে, তো উপপদ পূর্বে আছে, তাহলে উপপদ পূর্বে থাকলে ধাতুর উত্তরে,
এখানে ধাতুকে এখানে এর মধ্যে ধাতুটা কি আছে? করতি। করতি মেন ধাতু কি? ক্রি ধাতু, তাই তো? হ্যাঁ স্যার। তা ক্রি ধাতু, তাহলে কর্মকারক পূর্বক অর্থাৎ উপপদ পূর্বে থাকলে ধাতুর উত্তরে তোমাকে কর্মবাচ্যে একটা শব্দ থাকবে, একটা কর্তৃবাচ্যে অনপত্যয় হয়। সেম বললাম, কর্মকারক কুম্ভটা পূর্বে আছে, করতির মেন ধাতু আছে, ধাতুর উত্তরে ক্রি ধাতু, তার উত্তরে অনপত্যয় করো, ক্রি প্লাস অন সমান কার সমান কুম্ভকার, এটা হচ্ছে কুম্ভকার উক্তি পাওয়া গেল। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। তাহলে এইটাই দেখো, এইটাকেই ব্যাখ্যা করেছে। এটা ব্যাখ্যাটা আমি আগেই করে দিয়েছি, এরপরে যে সূত্রটা আছে সেই সূত্রটাই, এই ব্যাখ্যাটাই পাবে। এই সূত্র দেখা আছে উপপদম অতিং, উপপদম মতিং। তাহলে এখান থেকে যদি ভাঙি আর কি আসবে? উপপদম আর অতিং। উপপদম অতিং, তাহলে উপপদ মানে বুঝতে পারছো, অতিং মানে যে তিং নয় এমন, মানে তিং এর সাথে হবে না, তার মানে বলতে যে তিং এর সাথে এখানে হবে না। অতিং মানে হচ্ছে তিং এর সাথে হবে, অতিং মানে তিং থাকলে হবে না, এটাই বলতে চাইছি আর কি। মানে তুমি তিং এর সাথে তুমি উপপদের সমাস করতে পারবে না। তার মানে কার সাথে করতে পারবে? তিং না থাকলে হলো, তার মানে তিং না থাকলে কি হবে? সুপ থাকবে, তার সুপের সঙ্গে উপপদের সমাস করো। তাহলে এখানে সূত্র দেখে অর্থ বুঝবো, উপপদম অতিং মানে কি? উপপদটা অতিং অর্থাৎ তিং এর সঙ্গে করা চলবে না, তিং এর সঙ্গে করলে তুমি সমাস করতে পারবে না। যদি পরের পদ তিং থেকে সমাস করবে না, তাহলে কখন সমাস করব আমি? নিশ্চয়ই যখন তিং থাকবে না তখন সমাস করব। সেটাই এখানে বড়রা সেভাবে ব্যাখ্যা করছে যে উপপদং সুবন্তং সমর্থেন নিত্য সমাসপতি, মানে তার মানে উপপদ প্লাস সুবন্ত। সেই সুবন্তটা কেমন সুবন্ত? সমর্থ সুবন্ত। তো সমর্থ সুবন্তের সাথে তুমি উপপদের সমাস করো, এই সমাসটা কিন্তু কার্য। কিন্তু তুমি উপপদ প্লাস তিং একদম করা যাবে না, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ঠিক। সেটাই সূত্র বলছে যে সমর্থ সুবন্ত পদের সঙ্গে সমর্থ উপপদের সমাস করো, এবং সেটা হচ্ছে নিত্য সমাস হবে। উপপদং সুবন্তং সমর্থেন নিত্য সমাসপতি। একটু পরে কি বলে দেখো, অতিঙন্ত চ অয়ং সমাস, মানে এটা যে তিঙন্তের সঙ্গে সমাস হবে না, কারণ বলেই দিয়েছে অতিং মানে তিঙন্তের সঙ্গে হবে না। তা কার সাথে হবে সেটাই বলেছে এখানে, কুম্ভং করতি যশা, যেটা আমি এইমাত্র বোঝালাম, কুম্ভং করতি ইতি। এখানে কুম্ভটা ছিল কি? সুবন্ত দিগন্ত ছিল কুম্ভটা কি বলতো? কুম্ভটা সুবন্ত দিগন্ত, সুবন্ত। তা সুবন্তের সঙ্গে সমাস হচ্ছে, তাহলে এর মধ্যে কুম্ভটা সুবন্ত উপপদ মিলছে তো? হ্যাঁ স্যার। কুম্ভটা তো সুবন্ত উপপদ, তাহলে এখানে কুম্ভটা পড়ে থাকবে প্লাস করতির এখানে ক্রি থাকবে, এখানে ক্রি। সেম যে সূত্রগুলো পরপর লাগিয়েছিলাম একটু আগে সব যে বোঝালাম, কর্মণ্যটা লেগে লেগে এখানে ক্রি প্লাস অন আসবে, দিয়ে এখানে এই রূপটা হয়ে যাবে এখানে কার, তাহলে এখানে পুরো রূপটা পেয়ে যাবো আমরা কুম্ভকার।
যেমন আগে বললাম সেম দিয়ে সু করে কুম্ভকার হ, এরকম রূপটি পাবো আমরা। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। উপপাদ্যটা ভালো করে বুঝতে পেরেছো তো? উপপাদ স্যার। জিনিসটা কি ভালো করে বুঝতে পেরেছো তো? উপপাদ কি সেটা ভালো করে বুঝতে পারলেই হবে, তাহলে কিন্তু তুমি এটা কোনো একটা বুঝতে পেরে যাবে। ওই জিনিসটাই অনেক বোঝা একটু কঠিন, বাকিগুলো আবার সহজ সব। এবার একটু পরে বলছে দেখো অতিং কেন, মানে এখানে বলে দিল অতিং কেন নিয়ে হচ্ছে, অতিং কি কেন নিয়ে, আমি অতিং কেন বললাম, তার মানে পরিষ্কার বুঝতেই পারছো অতিং কেন বলা হয়েছে, যে তিঙ্গন্তের সঙ্গে হবে না। ওই তুমি বোঝো আমি বলতে চাইছি অতিং মানে কি তিঙ্গন্তের সঙ্গে হবে না। তা তিঙ্গন্তের সঙ্গে হবে না, তা কার সাথে হবে, কি করে বুঝবো তিঙ্গন্তের সঙ্গে হবে না? তার একটা উদাহরণ দিচ্ছে দেখো, মা ভবান ভূত, এখানে দেখো যে মা ভবান ভূত, ভূতটা হচ্ছে একটা তিঙ্গন্ত পদ। কি করে বুঝবো এই ভূতটা তিঙ্গন্ত বলে? এখানে আমরা এটার মেন রূপ ছিল অভূত। অভূত মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ছিল ভূ প্লাস লং প্লাস দতা, মানে প্রথম পুরুষ একবচন আর কি। তাহলে এখানে কি হচ্ছে, বলছে ভূত অর্থাৎ এখানে অভূত শব্দটা, এই অভূতের অভূত এই ক্রিয়ার সাথে মা এই অব্যয়ের উপপদ সমাস হবে না, কারণ একটা সূত্র আছে, যে সূত্র আছে এই সূত্রের অর্থটা বলছো মাঙি লুং। মাইলুং, এই সূত্রটা হচ্ছে অষ্টাধ্যায়ী তৃতীয় অধ্যায়ের সূত্র। এই যে সূত্রটা অষ্টাধ্যায়ী তৃতীয় অধ্যায়ের সূত্র, তা তৃতীয় অধ্যায়ের সূত্র মানে কি বলতো, এর কি হবে, ক্রাইটেরিয়া কি হবে? এর অষ্টাধ্যায়ী তৃতীয় অধ্যায়ের সূত্র মানে ক্রাইটেরিয়া কি হবে? সোনা, হ্যাঁ স্যার। এর ক্রাইটেরিয়াটা কি হবে? তৃতীয় অধ্যায়ের সূত্রের এটা এটা কোন বিভক্তি? সপ্তমীর এক বচন। হ্যাঁ স্যার। তাহলে সপ্তমী এক বচন হলে কি হবে এটা? স্যার উপপদ বিভক্তি হবে। মানে এর দ্বারা উদাহরণ যাকে সূচনা করা হবে, তাহলে এর দ্বারা উদাহরণ কাকে সূচনা করা হচ্ছে? মা শব্দটা। হ্যাঁ স্যার। তাহলে মাটা এখানে উপপদ, বুঝতে পারছো? মাঙি লুং সূত্র হচ্ছে অষ্টাধ্যায়ী তৃতীয় অধ্যায়ের সূত্র। তা এই তৃতীয় অধ্যায়ের সূত্র হচ্ছে মাঙি পদে সপ্তমন্ত পদ। তা সপ্তমন্ত পদ বলেইছে যেটা, সে হবে কি, তাহলে এই সপ্তমন্ত পদের দ্বারা মাকে সূচনা করা হচ্ছে, তাহলে মাটা হয়ে গেল উপপদ। হ্যাঁ স্যার। আর এখানে মায়ের সাথে এখানে ভবান্ত ওই অর্থে অভূতের যে তিঙের মা অভূত, এই দুটোর মধ্যে সমাস করা যাবে না। তাহলে মা এবং অভূতের মধ্যে সমাস হতো, তাহলে মাভূত হয়ে যেত, মানে ধরো আমি ধরে সমাস করেই ফেললাম, তাহলে একটা রূপ পেতাম মাভূত। কিন্তু এই রূপটা কিন্তু আজ পর্যন্ত কোথাও কেউ ব্যবহার করেনি, মানে ব্যবহৃতই হয়নি, তার মানে এটা নিশ্চয়ই ভুল রূপ। তা যেহেতু এটা ব্যবহারই হয়নি, এটা ব্যবহার করা হয়নি, নিশ্চয়ই এটা তারা অশুদ্ধ রূপ, তাহলে এরকম একটা অশুদ্ধ রূপ কিন্তু হয়ে যেত। তা সেই জন্যই বললো তিঙ্গন্তের সঙ্গে তুমি করবে না, তিঙ্গন্তের সঙ্গে করা বারণ আছে। সেই জন্য বলে অতিঙ্কিম, কারণ তিঙ্গন্তের সঙ্গে করলে আমি একটা ভুল রূপ পেয়ে যাবো, ভুল রূপ পেলেই সেটা সমস্যা হবে। তাই সেই জন্য আগে থেকে বললো তিঙ্গন্তকে নিষেধ করে দিলাম, তিঙ্গন্তের সঙ্গে করা যাবেই না। ক্লিয়ার হলো এটা? হ্যাঁ স্যার। ব্যাস এইটুকু এইটুকু বলছো তাহলেই হবে এখানটাতে, আর এখানে বেশি কঠিন হয়ে গেলে হবে না। সেই জন্য বললো তিঙ্গন্তের সঙ্গে করো না, তাহলেই হবে।
আর এখানে বিগ্রহ থেকে বলে অদিন কি মা ভঙ্গুর যে মাঙি লুঙি হ্যাঁ মাঙি লুং ইতি সপ্তমী নির্দেশাত উপপদম, এটা বুঝতে পেরেছো? মাঙি যেহেতু সপ্তমী নির্দেশ করা আছে সেহেতু এটা উপপদ হলো। একটু পর আরেকটা দিয়ে বলছে পরিভাষা বলছে কি যে গতি কারক উপপদানাং কৃদ্ভিসহ সমাস প্রাগবৎ শুভ উৎপত্তি, মানে এটা খুব সুন্দর একটা জিনিস বলছি। বলছে গতি আচ্ছা কারক উপপদ ইদ্ভিসহ সমাসবচন প্রাক শুভ উৎপন্ন হচ্ছে শুভ উৎপত্তি। এখানে কি বলতে দেখো দুজন আছে, একটা গতি আছে একটা কারক আছে, দুটো ব্যক্তি এখানে বসে আছে এসে, একটা গতি কারক আর একটা আছে তিনটে হয় উপপদ, তিনজন আছে। কৃদ্ভি মানে তৃতীয়ার বহুবচন, সহ আছে সহযোগে তৃতীয়া হয়েছে। তাহলে এখানে কি বলতে চাইছে যে গতি কারক এবং উপপদের কৃদন্তের সাথে সমাস করতে হবে এবং শুভ উৎপত্তি প্রাক শুভ উৎপত্তি, এটা বলতে একটা গেল। আর কি করতে হবে শুভ বিভক্তির সংযোগের পূর্বেই মানে শুভ বিভক্তিকে তুমি লাগাবে, লাগানোর আগেই তোমাকে গতির সাথে কৃতের সমাস করে দিতে হবে বা কারকের সঙ্গে কৃতের সমাস করে দিতে হবে, উপপদের সঙ্গে কৃতের সমাস করে দিতে হবে। স্যার কি করে সম্ভব তো এটা? জিনিসটা কি বলছি ভালো করে বুঝে নাও আগে। এই বৃত্তির অর্থটা এখানে কি বলছে, গতি কারক উপপদের সঙ্গে কৃতের সমাস করো। ধরো এখানে বললাম গতি কারক উপপদ প্লাস কৃদন্ত, এদের সমাস হবে মানে গতি প্লাস কৃদন্ত বা কারক প্লাস কৃদন্ত বা উপপদ প্লাস কৃদন্ত, এদের সমাস করে দাও। সমাসটা কখন করবে? এই সমাসটা তখনই সম্ভব হবে এরপর কিন্তু মানে শুভ বিভক্তি যোগ করার আগেই। শুভ বিভক্তি তুমি যোগ করবে তার আগেই তুমি সমাসটা করে ফেলো। তুমি শুভ বিভক্তি যোগ করার পূর্ব মুহূর্তে তুমি সমাসটা করো, তারপর তুমি শুভ বিভক্তি যোগ করো। শুভ বিভক্তি মানে সেই বিসর্গ ব্যাপারটা যখন আসবে আর কি, সুযোগ করলাম সুস্থানে অম এসলে অম হবে বা সুস্থানে বিসর্গ হলে বিসর্গ হয়ে যাবে। তাহলে ওই যে বিসর্গ বা অম যোগ করছি তার আগে তুমি সমাসটা করে সমাসের কাজটা শেষ করে দাও, এদের মধ্যে সমাস হবে আর কি, এটাই বলতে চাইছে। এদের মধ্যে সমাসের কাজটা তার আগে শেষ করে ফেলো, তারপর আর তুমি করতে চেও না। বুঝতে পারলে শব্দের অর্থটা বুঝতে পেরেছো? সোনা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কি বলতো কি বুঝলে? সেটা বলছে যে গতি কারক আর উপপদ এবং কৃদন্তযুক্ত মানে কৃদন্তযুক্ত শব্দের সাথে সমাস হবে কিন্তু সেটা শুভ বিভক্তির উৎপত্তির আগে। মানে গতি প্লাস যে কোনো একটা জায়গায় গতি প্লাস কৃদন্ত সমাস করে দিলাম আমি, বা কারক প্লাস কৃদন্ত সমাস করে ফেললাম, বা উপপদ প্লাস কৃদন্তের সমাস করে ফেললাম। আমরা উপপদ প্লাস কৃদন্তের সমাস তো আগে করেছি। হ্যাঁ স্যার। কোনটা বলো তো? কোনটা করলাম উপপদ প্লাস কৃদন্ত? এই মাত্র বললাম যে স্যার তো মাইয়ে না উপপদ, হ্যাঁ মাঙিটা তো করলাম না, ওটা সমাস হয়নি। মা অবধটার মধ্যে সমাস তো হলো না, তা কোনটা তো সমাস হলো? কুম্ভকর্তা। হ্যাঁ কুম্ভকারটা, তা কুম্ভটা উপপদ হয়েছিল তো। হ্যাঁ স্যার। আর কারের করতি ক্রিয়াটা কৃদন্ত ছিল। হ্যাঁ স্যার। তাহলে কার ক্রি প্লাস অন, তাহলে অনটা কৃত প্রত্যয়। তাহলে আমরা উপপদের সঙ্গে অলরেডি সমাস করেছি কিন্তু তারপর স্যার। সুযোগ করেছি। দেখো এইখানে আমি বলেছিলাম একবার এখানটাতে, এই যে এখানটা যেটা আছে এটা
তুই প্লাস অন কার হলো, তাহলে কুম্ভ প্লাস কার আমি কিন্তু আগে সমাস করে ফেলেছি। দিয়ে এর পরে যেটা এটা শোটা বললাম এর পরে যোগ করেছি, মানে ধরো এখানে তুমি এটা প্লাস, আমি আরেকবার করে দিচ্ছি, এটা প্লাস সু যদি করো তারপর কুম্ভকার, এরপর কুম্ভকার রূপটি পাবো আমরা। তাহলে এই যে সমাস আমাকে যে বলেছিলাম উপপদের সঙ্গে, এটা উপপদ, তাহলে এর মধ্যে আমি কার করে কুম্ভকার এলো, তাহলে কুম্ভ আর কার এদের মধ্যে সমাসটা করে নিয়েছি, তারপর সুবিভক্তি যোগ করছি আমরা। সুবিভক্তি কিন্তু এদের মধ্যে সমাসটা করা হয়ে গেছে, এই যে করার পর সুবিভক্তি যোগ করছি, তাহলে উপপদের কাজ একটা উদাহরণ দেখানো হয়ে গেছে। এরপর আমরা যে একটা উদাহরণ দেখাবো, অন্য কিছু উদাহরণ দেখাবো, যেমন ব্যাঘ্রী, অশ্বকৃতি বা কচ্ছপি ইত্যাদি শব্দগুলো এখানে দেখানো হচ্ছে, তোমাদের বই যেগুলো হচ্ছে এই শব্দগুলো দেখানো হচ্ছে। সেখানে আমাদের ব্যাঘ্রী শব্দটা কিভাবে দেখা যাচ্ছে দেখো, এটা একটু বিভিন্ন ভিন্ন সূত্রগুলো লেগেছে, দেখো তোমাদের একটাই দেখিয়ে দিচ্ছি ব্যাঘ্রীটা, তাহলে এই সূত্রটা অর্থটা পরিষ্কার ক্লিয়ার হবে। কজন আছে, একাই আছো না আরো একজন আছে? একাই, আচ্ছা আচ্ছা। বেড়ে গেছে, ঠিক আছে। দেখো ব্যাঘ্রী মানে জিঘ্রতি, বা এটাকে তোমাকে তোর বি আ ঘ্রা, এখানে ক লাগছে, একটা সূত্র আছে আত অনুপসর্গে ক, আত উপসর্গে ক, মানে এখানে ক প্রত্যয় একটা এসে জুটবে আর কি। এখানে অনেকগুলো সূত্র, প্রচুর সূত্র কাজে আছে, এতগুলো সূত্র পড়লে আর মনে থাকবে না। আত উপসর্গে ক মানে হচ্ছে এখানে হচ্ছে আত এবং উপসর্গ স্থানে উপসর্গের দ্বারা সেখানে ক প্রত্যয় যোগ হবে, ক প্রত্যয়ের অকার থাকে কেবলমাত্র পরে, এই অকারটা আবার আত লোপ ইতি চ দ্বারা লোপে যে রূপটি আসবে ব্যাঘ্র রূপটি আসবে, মানে এখান থেকে ধরো সাধারণভাবে ছোট্ট করে বলে দিচ্ছি আমি, আত উপসর্গে কটা হচ্ছে একটা সূত্র আসলো, একটা সূত্র আসলো, এরপর এখানে হচ্ছে বি আ ঘ্রাটাকে যদি ভাঙা হয় ঘর, এটা অ আসবে। এবার যে সূত্রে আত্ম লোপহ, আত্মলোপহ ইটি, মানে এই যে ঘ্রায়ের আকার ইটি এই আকারটা লোপ গেল হচ্ছে এই সূত্র দ্বারা। আত মানে যে আকার, ঘ্রায়ের যে আকারটা, এই আকারটা লোপ গেল এই সূত্র দ্বারা, তাহলে আকারটা লোপ করে ঘ র শুধু স্বরবর্ণ নেই আর এর সাথে, এইটা দ্বারা লোপ চলে গেল, এটা লোপ যাওয়ার পর এখানে এর অকার পরে আছে, তাহলে এখান থেকে আমরা যে রূপটি পাবো আমরা সেটা হচ্ছে বয় জফলা আকার, বয় আকার হবে। হস্যইকার এবং আকার করলে জফলা হয়ে যাবে, আকার হচ্ছে ব্যাঘ্র, এরকম রূপটি পাবো। বলছে এরপর একটা সূত্র আছে জাতের স্ত্রী অস্ত্রিয়াম, এরকম সূত্র আছে, জাতে স্ত্রী জাতের স্ত্রী অস্ত্রিয়াম, এরকম সূত্র একটা আছে। তাহলে এই সূত্র দ্বারা মানে এটা স্ত্রী প্রত্যয় প্রকরণের সূত্র একটা, যখন আমি স্ত্রীরা পড়াবো এটা স্ত্রী প্রত্যয় প্রকরণের সূত্র, তখন বলবো আমি, আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এটা হচ্ছে স্ত্রী প্রত্যয় হচ্ছে দীর্ঘয়কার হবে, স্ত্রী প্রত্যয় প্রকরণের সূত্র হচ্ছে দ্বারা দীর্ঘয়কার হবে আর কি, আকার নয় দীর্ঘয়কার হবে। মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইস, বলেছিলাম ত্রিপ্রত্যয় গুলো অনেকগুলো আছে, তাপ ডাব চাপ ইস ইন এসব শব্দগুলো আছে। এখানে বলছে জাতিবাচক শব্দের উত্তরে স্ত্রীলিঙ্গে ইস বিভক্তি হয়। এই সূত্রের অর্থটা কি বললাম, জাতিবাচক যে শব্দগুলো,
জাতের অস্ত্রী মানে কি, জাতে অস্ত্রী, তার জাতিবাচক যে শব্দগুলি আছে যে শব্দের উত্তরে স্ত্রীলিঙ্গে ইস বিভক্তি হয়, ইস। তাহলে এইটা প্লাস ইস, ইসের দীর্ঘইকার পড়ে থাকছে মাত্র। তাহলে এখানে আমি রূপটা কি পাবো, ব্যাঘ্রী হয়ে গেল। এরপর আমার যে ক্রাইটেরিয়াটি ছিল, এখানে কি বলা হয়েছিল, গতি কারক এবং উপপদ প্লাস কৃদন্তের সমাস করো। মানে তুমি সমাসটা তখনই করে নাও, এই সুবিভক্তির পর যোগ করার আগে সমাসটা করে নাও। তাহলে এখানে কি ব্যাপারটা আসছে, এখানে ধরো এখানে মেন যে প্রাতিপদিক ঘ্র, এই ঘয়ের ফলাটা, ঘর মানে ঘয়ের ফলা, এটা অ্যাকচুয়ালি আসল যেটা হচ্ছে ঘয়ের ফলাটা। মানে এখানে ভাই যদি প্রাতিপদিক ঘয়ের ফলার সঙ্গে সমাস না করি আমি, মানে প্রাতিপদিক ঘয়ের ফলা শব্দের সহিত সমাস না করে যদি আমি সুবন্তের সহিত গতির সমাস হতো, সুবন্ত মানে ধরো এখানে এর সঙ্গে সু যোগ করে দিলাম, যে ব্যাঘ্র রূপ ছিল তো ব্যাঘ্র প্লাস সু করে দিলাম। মানে এখানে যেটা বলতে চাইছে, ধরো এখানে আছে ব্যাঘ্র প্লাস আমি সু করে দিলাম, তাহলে এখানে কিন্তু সমাস, তাহলে কিন্তু ব্যাঘ্রী না হয়ে তখন আবার ব্যাঘ্রা, এই রূপটা ব্যাঘ্রা হয়ে যেত, এরকম করে ব্যাঘ্রা আকার হয়ে যেত। সেই জন্য বলছি এখানে সুবিভক্তির এই যে যোগ করছি, এরপর সুযোগ করবো, এইটা করার আগেই আমি কিন্তু এখানে এটা কিন্তু স্ত্রী পদে জায়গাটা যোগ করে নিয়েছি, সমাসটা করে নিয়েছি এখানে আর কি। এখানে আসল যেটা বলছে, যদি প্রাতিপদিক ঘ্র শব্দের সহিত সমাস না হতো, এখানে প্রাতিপদিক যে ঘ্র, এই ঘ্র শব্দের সহিত যদি সমাস না হতো, তাহলে ঘ্র শব্দের যোগে, এই ঘ্র শব্দটা ঘ্র শব্দের যোগে সুবন্তের সাথে গতির সমাস হয়ে যেত। গতি মানে এইটা গতি, তা সুবন্তের সঙ্গে গতির আগে কিন্তু সমাস হয়ে যেত। আর যদি সমাস হতো তাহলে কি হতো, ব্যাঘ্রী না হয়ে ব্যাঘ্রা হয়ে যেত। কারণটা বলছে, কারণ কোন শব্দের যদি স্ত্রীলিঙ্গে পরিণত করতে হয় তাহলে সেটা সুবিভক্তি যোগ করার পূর্বেই করতে হবে। কারণ কোন শব্দকে যদি স্ত্রীলিঙ্গে পরিণত করতে হয়, তাহলে এই শব্দটাকে আমি স্ত্রীলিঙ্গে পরিবর্তন করবো, এটা হচ্ছে মেইন আসল কারণ। কারণ কোন শব্দকে যদি স্ত্রীলিঙ্গে পরিণত করতে হয় তবে সুবিভক্তি যোগ করার পূর্বেই তার সঙ্গে স্ত্রী পদ তৈরি যোগ করতে হবে, এটা হচ্ছে আসল ক্রাইটেরিয়া। সেই জন্য যে সুবন্ত ঘ্র শব্দটি আছে, ঘ্র শব্দের সহিত যদি সমাস হয় তবে সুবিভক্তি যোগ করার পূর্বে আগে তুমি স্ত্রীলিঙ্গ শব্দটি করে নাও। যদি স্ত্রীলিঙ্গ না করো তাহলে তোমার টাপ করতে হবে, পরে ইস না করে টাপ প্রত্যয় করতে হবে। কারণ জাতিবাচক শব্দের উত্তরে ইসি হয়, টাপ হয় না। মানে দুটো বড় স্ত্রীলিঙ্গ হচ্ছে টাপ, ডাপ, চাপ, এতগুলো হয়। এটা একটু কঠিন মনে হবে, এটা একটুখানি জাস্ট একটু আমি বলে দিলাম জিনিসটা। ব্যাঘ্রী, কচ্ছপী, এগুলো একটু কঠিন মনে হবে। আমি এটা এই কারণেই বললাম যে গতি কারক আর উপপদের এর হচ্ছে তুমি আগে অর্থটা বুঝো, অর্থটা বুঝে যেটা এখানে আসল ব্যাপার হচ্ছে এটা একটু মনে রাখবে, যে যখন কোথাও আমি স্ত্রী প্রত্যয় যোগ করব সেটা সুবিভক্তি যোগ করার পূর্ব মুহূর্তে করবো। এখানে সুবিভক্তি যোগ করার পূর্ব মুহূর্তে আমি স্ত্রী প্রত্যয়টা যোগ করে নেব, না হলে কিন্তু করা যাবে না। আর এই সূত্রের অর্থটা কি, জাতির অস্ত্রী বা জাতিবাচক শব্দের পর স্ত্রী জাতিবাচক শব্দের উত্তরে স্ত্রীলিঙ্গে ইস প্রত্যয় যোগ করা হয়। সেই জন্য আমি এটা কিন্তু জাতির অস্ত্রীর সূত্রটাতে ইস প্রত্যয় যোগ করে ব্যাঘ্রী করে ফেলেছি আমি। শোনা আছে না নেই? হ্যাঁ স্যার। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝতে পারোনি মনে হচ্ছে ভালো করে। এটা একটু জটিল আছে, আমি ওই জন্য বেশি জটিলে যাচ্ছি না, জাস্ট এইটুকুই বুঝে নাও। স্যার, শুধু তুমি এখন এটা অর্থটা বুঝতে পেরেছি, খুব ভালো করে নয় স্যার, পড়তে হবে আর একবার, তাহলে হয়ে যাবে। এর অর্থটা জাস্ট একটু বুঝে রাখো, বুঝে রাখলেই হবে। এর মধ্যে ব্যাঘ্রী আছে, কচ্ছপী আছে, তোমাদের যে উদাহরণগুলো যে দিয়েছে, অশ্বকৃতি আছে তিনটে, ব্যাঘ্রী, অশ্বকৃতি আর কচ্ছপী।
এইটা হচ্ছে সেম ওইটাই দ্বারা গতি কারক এবং উপপদের সঙ্গে কৃতের যে সমাস সেটা সুবিভক্তি যোগ করার পূর্বেই করতে হবে। সমাসটা করবে তুমি সুবিভক্তি যোগ করার পূর্বেই, তারপরে সমাস করো, তার আগে সমাস করবে না। আগে তুমি অপর সমাজ সমাস করে নাও, তারপরে তুমি সুবিভক্তি যোগ করবে, এটাই বলতে চেয়েছে। সেই জন্য এখানে সমাস করে নেওয়া হয়েছে, সমাস করে সুবিভক্তি যোগ করা হয়েছে। কিন্তু তুমি সুবিভক্তি যদি আগে যোগ করো, তা তুমি যেটা চাইবে অন্য একটা হবে তখন। এটা যখন সুবিভক্তি এখানে যোগ করা হতো তাহলে আকার মানে টাপ হয়ে যেত। এখানে যেমন ইস হয়েছে একটা, এখানে তখন টাপ হয়ে যেত, টাপ মানে আকার হয়ে যেত, সেটা এখানে বলতে চেয়েছে, আর কিছু নয়। বেশ, এরপর আর একটা সূত্র দেখে নাও। তৎপুরুষস্য, তোমাদের কাব্যের স্যার আজকে আর পড়াবে না, ওই জন্য একটু পড়িয়ে দিই আমি, আজকে কেউ তেমন নেই বলে পড়াবে না। এবার কালকে পরীক্ষা আছে? স্যার আমাদের ক্যাম্পাসে 11 তারিখ থেকে আছে, ওদের রামপুরহাটে স্যার কালকে নিয়ে নেবে। আমাদের স্যার 11 উদ্ভট তারিখ। ভাবে পরীক্ষা হবে, পুরো জানুয়ারিতে ইন্টারনাল হবে। 5 তারিখ মানে 11 তারিখ থেকে আছে। ভাই সূত্রটা একটু দেখে নাও, আর দু কটা কতক ছিল, যাদের জন্য পড়াচ্ছি তারাই নেই। এরপর নতুন টপিক শুরু করবো, হয় তদ্ধিতটা শুরু করবো, তদ্ধিত একটু বড় আছে, ওইটা শুরু। তোমার তদ্ধিতে বই কিনা হয়ে গেছে তো? তদ্ধিতে বই কিনা হয়েছে? এখনো কিনোনি? স্যার বইগুলো অর্ডার দিচ্ছি, এনে দিচ্ছে না। বেশ, আমি তোমার 3টে বই লাগবে না? স্যার অরবিন্দ মনে হয় পেয়েছে, 1 কপি ছিল। তারপরে তো স্যার আমরা অর্ডার দিলাম মুদ্রা রাক্ষসটা, তদ্ধিতের বই। দ্বারা এই ক্লাসটা শেষ করে তারপরে বলছি। হ্যাঁ স্যার। এটা আবার দেখে নাও। তৎপুরুষস্য অঙ্গুলে সংখ্যা সংখ্যা ব্যয়াদি, সংখ্যা অব্যয় আদি, এরকম বলতে চাইছে আর কি। মানে এখানে আছে দুটো শব্দ আছে, সংখ্যা আছে আর অব্যয় আছে। মানে সংখ্যাবাচক এবং অব্যয় শব্দ যদি তৎপুরুষস্য তৎপুরুষের আদি হয়, আগে আদি মানে যদি আদি হয়, তাহলে কি হবে? তাহলে অঙ্গুল শব্দের পর সমাসান্ত টচ প্রত্যয় যোগ হবে। আবার সমাসান্ত এখানে ঢুকে গেল, অচ প্রত্যয় যোগ হবে, সরি, সমাসান্ত অচ প্রত্যয়, মানে এরপর অচ প্রত্যয় হবে, অচ। তাহলে এখানে কি বলছে? এখানে বলতে চাইছে যে সংখ্যা প্লাস অব্যয়, সংখ্যা প্লাস অব্যয় শব্দ যদি তৎপুরুষ সমাসের, সংখ্যা প্লাস অব্যয় শব্দ যদি তৎপুরুষ সমাসের আদিতে থাকে, তাহলে কি হবে? আদি থাকে বা পূর্বপদ হয়, এবং অঙ্গুল শব্দ যদি উত্তরপদ হয়, এবং অঙ্গুলি এবং অঙ্গুল শব্দ যদি উত্তরপদ হয়, তাহলে কি হবে? সমাসান্ত এদের সঙ্গে সমাসান্ত অচ প্রত্যয় যোগ করবে। একটা উদাহরণ দিলেই এদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন ধরো একটা বলছে দ্বে অঙ্গুলি প্রমাণম প্রমাণম অস্য। তাহলে এখানে প্রথমে কি বলেছিল? সংখ্যাবাচক শব্দ পূর্বে, সংখ্যাবাচক শব্দ পূর্বে আছে, পরে এখানে অঙ্গুলি শব্দ ঢুকবে, অঙ্গুলি শব্দ ঢুকেছে, দ্বে অঙ্গুলি, তাহলে এখানে দ্বে মানে মেইন প্রাতিপদিক হচ্ছে দ্বি, অঙ্গুলি শব্দ হচ্ছে মেইন প্রাতিপদিক হচ্ছে অঙ্গুলি শব্দ, অঙ্গুলি হবে। তাহলে এরপর আমরা অচ প্রত্যয় যোগ করব,
আমার ক্রাইটেরিয়া ছিল সংখ্যা থাকবে প্লাস অঙ্গুলি থাকবে, বা অব্যয় থাকবে প্লাস অঙ্গুলি থাকবে, তাহলে আমি অসপত্রে যোগ করব। তাহলে এখানে সংখ্যা আছে, অঙ্গুলিও আছে, তাহলে আমি অসপত্র এই জন্য যোগ করে দিলাম। অচের অতাকে অজপত্রে যোগ করবো, এই সূত্র দ্বারাই করবো। এই বলছে সংখ্যা এবং অবয়ব যদি আদিতে থাকে, তারপর যদি অঙ্গুলি শব্দ থাকে, তাহলে তুমি তৎপুরুষ সমাসে অজপত্রে যোগ করো। তা দ্বি অঙ্গুলি অচ, অচের অ পড়ে থাকবে কেবলমাত্র। তাহলে এর মেন রূপটা আমি একবার লিখে দিচ্ছি, দ্বিয়াঙ্গুলি। দ্বিয়াঙ্গুলি অচের অটা আমি একবারে যোগ করে দিচ্ছি, দ্বিয়াঙ্গুল এরকম আসবে, দ্বিয়াঙ্গুল প্লাস মানে সন্ধি করে দ্বিয়াঙ্গুল আসলো, প্লাস আমি সু করলাম সমান দ্বিয়াঙ্গুলহ, এরকম রূপটি আসবে। সরি, সুয়ের স্থানে অম আসবে এখানটায়, দ্বিয়াঙ্গুলম। দ্বিয়াঙ্গুলি প্রমাণমস্ব দ্বিয়াঙ্গুলম। সেম একইভাবে নির্গতম অঙ্গুলিভ্য নিরঙ্গুলম, সেম একই আসবে, নির অঙ্গুল আসবে দিয়ে নিরঙ্গুলম। এখানে নির পড়ে আসবে এখানে, আর এখানে অঙ্গুলি আসবে। কারণ নিরটা হচ্ছে অব্যয়, আমি অব্যয়ের একটা উদাহরণ, এটা হচ্ছে সংখ্যার উদাহরণ হলো, এটা হচ্ছে অব্যয়ের উদাহরণ। তার মধ্যে নিরটা হচ্ছে অব্যয়, এটা অঙ্গুলি। আমি একদম প্রাতিপদিকে চলে গেলাম, প্লাস অচ, অচের অ থাকবে, একদম পুরো লিখেই দিচ্ছি আমি এটা, নিরঙ্গুল প্লাস সুয়ের স্থানে অম, তাহলে রূপটা আসছে নিরঙ্গুলম। এই সূত্রটা হচ্ছে এইটুকুই। তৎপুরুষস্য অঙ্গুলি সংখ্যা ব্যয়াদি, এটা হচ্ছে এটা। ওকে, ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। বেশ। দেবাশিস, দেবাশিস নেই। দেবাশিস, তোমার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে। হ্যাঁ স্যার, ওয়াইফাই চলছে না ঠিকঠাক, কিছুদিন থেকে প্রবলেম করছে। আজকে তো অনেকটাই পড়ানো হলো, সংখ্যা তৎপুরুষস্য অঙ্গুলি সংখ্যা অবয়বাদে পর্যন্ত হলো। আর কয়েকটা সূত্র আছে, আজকে পড়ে দেবো। আজকে আমি খাতায় করা আছে, আমি খাতায় তোমাদের ছবি তুলে পাঠিয়ে দেবো। আর কয়েকটা সূত্র আছে, আর কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, অনেকগুলোই আছে। স্যার তোমাদের নোট কেউ আছে এখনো। ওটা কেউ ক্লাস করছে না, এটা তোমাদের জন্যই আরো বিশেষ করে পড়ছিলাম সমাজটা। এটা এদের পড়ানো একবার হয়ে গেছে, তৎপুরুষটা সমাজটা পুরোটাই হয়ে গেছে, তোমাদের জন্য বিশেষ করে পড়ছিলাম, তোমাদের এগুলো জয়েন কেউ করছে না দেখছি। যতটা পড়ানো হয়েছে আমি এটা পড়িয়েছি, খাতায় দেখবে তুলে পাঠিয়ে দিচ্ছি। এটা তো তোমার পড়বে একটুখানি বাড়িতে। এবারে নেট দেবে তো এবারে? তোমাদের ফর্ম ফিল আপ মনে হচ্ছে শুরু হয়ে গেছে সম্ভবত তো। হ্যাঁ স্যার। হম। স্যার কিন্তু টাইমটা এমন সময় দিয়ে দিয়েছে, আমাদের সেমিস্টারের পরীক্ষা আছে। সববারই এরকম করবে, কিন্তু কিছু একটা তো ব্যবস্থা হবে অবশ্যই। স্যার ওটাই বুঝতে পারছি না, এবার না ইউনিভার্সিটি এবার ডেট পিছুবে না তাও বুঝতে পারছি না। হম।